হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। আমরা সকলেই তো ইলিশ মাছ বা রুই কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি করেই থাকি। তবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা এত টেস্টি হয় যে না দেখলে বা না তৈরি করলে বোঝাই যাবে না। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি নিয়েছি কতগুলো মশলা। তার মধ্যে রয়েছে এখানে রসুন 15 পিসের মতো, সামান্য একটু আদা, 3টে কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এই রেসিপিতে, আর ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। এখন আমি সমস্ত মশলাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের সাথে কতগুলো আমি ডাঁটাও নিয়েছি পুঁই শাকের। তবে পুঁই শাকগুলোকে আমি কেটে আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে করে কি হয়, পুঁই শাকগুলো কিন্তু একেবারেই যদি একটু নেতিয়ে পড়ে তাহলে কিন্তু পুঁই শাকগুলো আবারও সতেজ অবস্থায় চলে আসে। তাই অবশ্যই শাক জাতীয় কোনো জিনিস রান্না করলে আগের থেকে একটু কেটে ভিজিয়ে রাখবেন। সেটা কিন্তু দেখতে সুন্দর হয় আর রান্না করতেও সুবিধা হয়। এখানে আমি পুঁই শাকের সামনের দিকে যে কচি কচি ডাঁটাগুলো থাকে সেইগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদের সাথে খুব ভালোভাবে এবার মাখিয়ে দিচ্ছি। আর আমার কাছে যতটুকু চিংড়ি মাছ ছিল আমি তাই দিয়েই পুঁই শাকটা রান্না করেছি। আপনাদের কাছে যেমন পরিমাণ চিংড়ি মাছ থাকবে তা দিয়ে রান্না করে নেবেন। এদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে এখানে আমি পুরো রান্নাটা তৈরি করে নেবার জন্য সর্ষের তেলটা ব্যবহার করলাম, আর কিন্তু পরে সর্ষের তেল অ্যাড করব না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছগুলো যখন কড়াইয়ে দেব তখন চারিদিকে যেন চিংড়ি মাছগুলো না লেগে যায়। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছগুলো অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কতটা হালকা করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত চিংড়ি মাছ তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা আমি 2টো টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তবে ফোড়নটা দেওয়ার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন আমি ওই যে পেস্ট করে নেওয়া মশলাটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ, সেই মশলার পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর মশলাটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপর মশলাটাকে আমি কষাতে থাকছি। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু কম দিলেই ভালো, পরে চেক করে তখন দেওয়া যাবে। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, ওই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই। মশলাটা একেবারেই শুকনো হয়ে গেছে তখন আমি মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর মশলাটা আবারও ভালোভাবে কষাতে থাকছি। বন্ধুরা, যে কোনো শাকের রেসিপিতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, কারণ শাকের রেসিপিতে চিনি না ব্যবহার করলে শাকের টেস্ট কিন্তু ভালো লাগে না। সম্পূর্ণ মশলাটা আমার কষাতে সময় লেগেছে 2 মিনিট। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর যে প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই প্লেটের মধ্যে একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে আমি ওই
4 থেকে 5 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি পুঁই শাকগুলো মশলার সাথে দিয়ে দিলাম। সমস্ত পুঁই শাক আমি এখন মশলার উপর দিয়ে দিচ্ছি। সমস্ত পুঁই শাক আমার মশলার সাথে দেওয়া হয়ে গেছে। এবার আমি পুঁই শাকগুলোকে মশলার সাথে ওপর নিচ করে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর দেখুন পুঁই শাকগুলো কিন্তু মশলার সাথে মেশাতে মেশাতে কতটা নরম হয়ে গেছে। তাই আমি বলছি যে লবণটা কিন্তু প্রথমে একটু কম ব্যবহার করবেন, প্রয়োজন হলে পরে আবার চেক করে দিয়ে দেবেন। এবার আবারও আমি ওই প্লেটের মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ জল দিতে লাগতো না, যেহেতু আমি ডাঁটাগুলো নিয়েছি পুঁই শাকের, তাই সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে এটাকে আমি 5 মিনিটের জন্য তৈরি হতে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব ডাঁটাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর শাকগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এই দেখুন এত গরম, তবুও শুধুমাত্র আপনাদের জন্য আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে ডাঁটাগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন রেসিপিটার মধ্যে কতটা জল রয়েছে। হ্যাঁ, আমি ইচ্ছা করেই এই জলটা রেখেছি, কারণ এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো ঘি। এই ঘি আর গরম মশলাটা দিয়ে আমি সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে একটু ভাপে রাখার জন্যই এই জলটা আমি রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ভাপে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন জলটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এটার মধ্যে যতটুকু জল আছে সেটাকে আমি শুকিয়ে নেব। বন্ধুরা আমি গরম মশলা আর ঘিটাকে দিয়ে যে ভাপে রেখেছিলাম এই কাজটি অবশ্যই করে নেবেন, কারণ এটার জন্য কিন্তু ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর পুঁই চিংড়ির মধ্যে ওঠে, খেতেও ভালো লাগে। আর এখন দেখুন সুন্দরভাবে জলটা একেবারে শুকিয়ে গেছে, একটা টাইট ভাব চলে এসেছে আর রেসিপিটার মধ্য থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধুরা এই পুঁই চিংড়ির রেসিপিটার স্বাদ কিন্তু একেবারে অনবদ্য, না তৈরি করলে বুঝতেই পারবেন না। এটা শুকনো ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা তো এই রেসিপিটা দেখেই নিলেন। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। আমার পাশে থাকবেন। শেয়ার আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।